ওকে, সবাই আসছো না? 25 জন। আমি প্রথমে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আগে। আর কেউ কি আসবে? একটু অপেক্ষা করবো 2 মিনিট। 2 মিনিট ওঠ হলে ভালো হয়, আসতে পারে না। ঠিক আছে। আচ্ছা, আমাদের কত নাম্বার লেকচার এটা, যেটা আজকে করাচ্ছি? স্যার 3 নাম্বার। আগের দুটাই একটা ছিল ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, আর একটাই সম্ভবত ছিল তোমার ওয়াটার রিকোয়ারমেন্ট, পপুলেশন প্রজেকশন, তাই না? জি স্যার। ওকে, আজকে আমরা পড়বো ওয়াটার সোর্স। ঠিক আছে। ওকে, রেকর্ডটা অন করে দেই। তো আজকে আমরা মূলত ওয়াটার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মিনস ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিংটা আমরা আগের ক্লাসগুলোতে মোটামুটি কভার করছি, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, তারপর হচ্ছে তোমার পপুলেশন প্রজেকশনটা লাগছে আমার ওয়াটার ডিমান্ড বা ওয়াটার রিকোয়ারমেন্টটা বের করার জন্য। আচ্ছা, তো এখন ওয়াটার সাপ্লাইয়ের জন্য তো ওয়াটারের সোর্স লাগবে, তাই না? ওয়াটারের সোর্স লাগবে, আমরা পানি সাপ্লাই দিব বা আমরা একটা কমিউনিটিতে পানি কমিউনিটির সবাই আমরা সেই পানি পান করবো, ব্যবহার করব, একটা উৎস তো লাগবে, সোর্স লাগবে। আচ্ছা, ওয়াটার সোর্স মূলত 2 ধরনের হয়, সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার। আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে রেইন ওয়াটার। মূলত 2 ধরনের, সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার। অমিত, তুমি মিউট করে রাখো। আচ্ছা, মূলত সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার, আরেকটা সোর্স আছে যেটা হচ্ছে রেইন ওয়াটার। অনেক পাহাড়ি এবং রকি এরিয়াস আছে যেগুলোতে আসলে আমরা সারফেস ওয়াটারটা, নদী থাকে না ওইসব এরিয়াতে। ধরো অনেক কোথার কোথাও ইসের দিকে, ধরো খাগড়াছড়ি বা অনেক পাহাড়ি এলাকা যেসব জায়গায় আছে, ওইসব এলাকায় হচ্ছে নদী থাকে না। তো নদী না থাকলে আমরা সারফেস ওয়াটার পাই না, আর ওইখানে টিউবওয়েল ইনস্টল করাটাও খুব ডিফিকাল্ট। সেজন্য আমরা গ্রাউন্ড ওয়াটারটাও পাই না। সেই সব জায়গায় আসলে কিছু স্পেশাল টেকনোলজিতে আমরা রেইন ওয়াটার কালেক্ট করে রাখি 6 মাস, বাকি 6 মাস আমরা সেই ওয়াটার গুলো ইউজ করি। এটাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং। তো আমার আজকের টপিকস মোটামুটি আমি গ্রাউন্ড ওয়াটার নিয়ে কথা বলবো। গ্রাউন্ড ওয়াটার যদি আমরা সোর্সের গ্রাউন্ড ওয়াটার যদি আমরা দেখতে চাই, কিছু স্পেশাল টার্ম আছে আমরা ওগুলো দেখবো। তারপরে হয়তো বা সারফেস ওয়াটার, তারপর হচ্ছে আমরা রেইন ওয়াটারে যাবো। আচ্ছা, আমরা আজকে একটু গ্রাউন্ড ওয়াটারটা দেখি। আমরা হাইড্রোলজি কোর্সটা বোধহয় করে আসছিলাম, তাই না? হাইড্রোলজি কোর্স করে আসছি, সেখানে আমাদের এই গ্রাউন্ড ওয়াটারের বেশ কিছু জিনিস মোটামুটি কভার হয়ে যাবে। তারপরে আমি আবার একটু রিভিউ করাই দিব। যেমন প্রথমে আসবে হাইড্রোলিক সাইকেল, সেই এভাপোরেশন, এভাপোট্রান্সপিরেশন, প্রিসিপিটেশন, ঠিক আছে, তারপরে ইনফিল্ট্রেশন, এই টার্মগুলো কিন্তু আমরা ওইদিকে মোটামুটি পড়ে আসছিলাম। তো হাইড্রোলিক সাইকেলটা নিয়ে আমি আসলে ডিটেলস কিছু বলবো না, এটা মোটামুটি একটু লাইনে থাকো। হ্যাঁ, তো ওয়াটার সাইকেল নিয়ে আমি আসলে তেমন কিছু বলবো না, ওটা নর্মালি আমরা সবাই ব্যাপারগুলো জানি, যে সূর্যের তাপে পানি বাষ্পায়িত হওয়ার পরে সেটা মেঘ জমে, মেঘ জমা পর ইত্যাদি ইত্যাদি। এটা যদি আমরা ডিটেলস পড়ছি, আমি এই জিনিসটা একটু স্কিপ করে যাব। দেখো, রেইন, এই জায়গাটা হচ্ছে একটা বেসিন চিনো তো তোমরা, মানে জাস্ট রান অফটা যে জায়গাটায় দেওয়া হয় আর কি, বেসিন। এই যে এই ব্লু কালার যে দাগগুলো আছে, এগুলো হচ্ছে রেইন ওয়াটার, মানে বৃষ্টির পরে হচ্ছে রান অফ থাকে, মানে পানি এই দিক দিয়ে ফ্লো হচ্ছে আর কি। ফ্লো হওয়ার পরে
জাস্ট কি হাইড্রোগ্রাফ যদি বলে, হাইড্রোগ্রাফটা হচ্ছে এরকম, টাইমার ডিসচার্জের রেসপেক্টে হাইড্রোগ্রাফটা মোটামুটি এমন হয়। আমি এগুলো জাস্ট এমনি পরিচয় করাই দিচ্ছি আর কি, আমার মূল পড়াটা সামনে আসবে আর কি, যেহেতু গ্রাউন্ড ওয়াটার আমরা পড়াচ্ছি না, এগুলো জানা থাকতে হবে আর কি। গ্রাউন্ড ওয়াটার সাপোর্টস স্ট্রিম ফ্লো ইন বিটুইন রেইন ইভেন্টস বেস। আচ্ছা, যাই হোক, এগুলো তেমন কিছু নাই। ইনফিল্ট্রেশন, রান অফ। দেখো, রান পরে বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির যে পানিগুলো থাকে, পানিগুলোর একটা পোর্শন প্রথমে কি হয়, প্রথমে যখন মাটিতে পড়ে এটা মাটির নিচে চলে যায়। বৃষ্টির ফোঁটা যখন হয় ওটা হচ্ছে মাটিতে চলে যায়, ওটাকে আমরা বলি মাটির নিচে চলে যায়, আমরা ওটাকে বলি ইনফিল্ট্রেশন। একটা নির্দিষ্ট পোর্শন যাওয়ার পর তারপর আর মাটির নিচে যায় না, তখন কি হয়, মাটির উপর দিয়ে এটা প্রবাহিত হতে থাকে নিচু নিচু দিকে, মানে যেদিকে ঢালু ওইদিকে, বা যেদিকে নদী নালা ওইদিকে। এটা দেখো, যেদিকে নদী নালা ওই দিকে প্রবাহিত হতে থাকে, এটা হচ্ছে রান অফ। আর প্রথমে যে মাটির নিচে যাচ্ছিল এটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশনটা আমাদের কেন প্রয়োজন? দেখো, প্রত্যেকটা আমরা যে পানিগুলো নিচ থেকে, মাটির নিচ থেকে বা আমরা টিউবওয়েল থেকে যে পানিটা পাই, ওটা টোটালি ডিপেন্ড করে ইনফিল্ট্রেশনের উপর। আমি আবার বলি, আমরা যে মাটি থেকে বা আন্ডারগ্রাউন্ড থেকে যে পানিটা উত্তোলন করি ওটা ডিপেন্ড করে ইনফিল্ট্রেশনের উপর। যেসব জায়গায় ইনফিল্ট্রেশন বা রিচার্জ যত বেশি, ওই জায়গার ওয়াটার লেভেলটা তত উপরে। রিচার্জ যত বেশি, ওয়াটার লেভেলটা তত উপরে থাকে। ওয়াটার লেভেল যত উপরে থাকে, আমাদের মাটির নিচে বেশি ডেপথে যাইতে হয় না, তার আগে আমরা পানি পেয়ে যাই। যেমন ধরো, সিলেটের ওয়াটার লেভেল বা গ্রাউন্ড ওয়াটার থেকে ওয়াটার লেভেলের যে ডিস্টেন্স, এটার সাথে ঢাকার কিন্তু মিল নেই। দেখো, গ্রামের দিকে ওয়াটার লেভেলটা উপরের দিকে থাকে, কারণ গ্রামে হচ্ছে ভেজিটেশন এরিয়াটা বেশি, ইনফিল্ট্রেশনের ক্যাপাসিটি বেশি, ইনফিল্ট্রেশন এরিয়াটা বেশি। শহরে সব পাকা করা থাকে, ম্যাক্সিমাম রান অফ হয়ে যায়, ইনফিল্ট্রেশন কম হয়। শহরের দিকে আমরা সব পাকা করে ফেলি, রাস্তাঘাট পাকা করে ফেলি, আমরা ম্যাক্সিমামটা রান অফে দিয়ে দিই, নদীতে ফেলে দিই। আর গ্রামে তো এরকম থাকে না, গ্রামে ইনফিল্ট্রেশনটা বেশি থাকে। আচ্ছা, তাহলে ইনফিল্ট্রেশনের রান অফ মোটামুটি গেল। প্রিসিপিটেশন মানে বৃষ্টিপাত, সোজা কথা। তাহলে গ্রাউন্ড ওয়াটার রিচার্জটা কি? দেখো, শুধুমাত্র ইনফিল্ট্রেশন বা বৃষ্টিপাতের সাথে গ্রাউন্ড ওয়াটারের যে সম্পর্কটা, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ সমান সমান প্রিসিপিটেশন, মানে বৃষ্টিপাত। কতটুকু বৃষ্টিপাত হয় তার থেকে এভাবো ট্রান্সপিরেশনটা বাদ যাবে। তোমাদের মনে আছে কিনা, হাইড্রোলজিতে পড়েছিলাম যে যেসব বৃষ্টিপাতের একটা অংশ সবুজ পাতার মধ্যে আটকায় থাকে, সেটা আবার সূর্যের তাপে আবার হচ্ছে আবহাওয়াতে ফিরে যায়, এটাকে বলা হয় এভাবো ট্রান্সপিরেশন। তো বৃষ্টিপাতের পরে ওই যে টোটাল যে প্রিসিপিটেশনটা হচ্ছে, তার থেকে তুমি যদি এভাপো ট্রান্সপিরেশনটা বাদ দাও এবং সাথে রান অফটা বাদ দাও, কারণ রান অফটা হচ্ছে আমাদের, দেখো, ইনফিল্ট্রেশনের পরের যেটুকুন অতিরিক্ত থাকে সেটা নদীতে প্রবাহিত হয়, সেটাও যদি বাদ দাও, তাহলে তোমার পাবা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। ঠিক আছে, কথা তো বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, আসলে আরেকটা টার্ম হচ্ছে একুইফার। একুইফার আসলে জাস্ট একটা পিস অফ ল্যান্ড, আর কিছু না, জাস্ট একটা ইউনিট, একটা খণ্ড, জমির খণ্ড, বা জিওলজিক্যাল ইউনিট বলতে পারো, বা জমির খণ্ড বলতে পারো। খণ্ড বলতে শুধু টপ সারফেসটা না, একদম ক্রস সেকশন, ভিতরের অংশটা সহ। An aquifer is a geologic unit that can store and transmit water at rates fast enough to supply reasonable amounts to wells. মানে একটা একুইফারটা এরকম একটা ইউনিট যেটা কি করে গ্রাউন্ড ওয়াটারটাকে সাপ্লাই করে, জাস্ট ট্রান্সফার করে আর কি। কোথায়? টিউবওয়েলের দিকে। এখানে কোন অফ ডিপ্রেশন একটা লেখা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ এটা? কোন অফ ডিপ্রেশন। জি স্যার। এটা সামনে আসবে আমার, এটা এই লেকচারে না, পরের লেকচারে আসবে। যে লেকচারটা আমার টিউবওয়েল ডিজাইনের একটা লেকচার আছে, টিউবওয়েলের স্কিল ডিজাইন, ওই লেকচারটা এটা আসবে। কোন অফ ডিপ্রেশন মানে, দেখো, গ্রাউন্ড ওয়াটার টেবিলটা এই লেভেলে ছিল, যত টিউবওয়েলের কাছে যাচ্ছে কিন্তু লেভেলটা আস্তে আস্তে নিচে নামতেছে। টিউবওয়েলের কাছে যত যাচ্ছে এখানে নিচে নামতেছে। যদি তুমি এই টিউবওয়েলটা যদি ধরো যদি এইটা হয়,
তারপর যদি ধরো তুমি কন্ট্রোল ম্যাপ আঁকো, যত টিউবওয়েলের কাছে যাবে তত কন্ট্রোল ম্যাপের ভ্যালুটা হয়ে যাবে বেশি। কন্ট্রোল ম্যাপের ভ্যালু বেশি মানে হচ্ছে ওয়াটার লেভেলটা নিচু, তাই তো? বা ভাইস ভার্সা হইতে পারে। ঠিক আছে, এই এই যে অ্যাঙ্গেলে এটা নিচের দিকে চাপতেছে সেটা হচ্ছে কোন ডিপ্রেশন। আমরা পরের ক্লাসে দেখবো এটা। তো একুইফার মূলত দুই ধরনের হয় আর কি। কনফাইন্ড একুইফার is an aquifer that has the ground surface as an upper bound, মানে এটা হচ্ছে উপরে থাকে, এটার উপরে কোনো ইম্পারমিয়েবল লেয়ার থাকে না, এটার উপরে সোজা সারফেস থাকে। মানে একদম একদম সহজ যদি বলতে যাই, আনকনফাইন্ড যেটা সেটা হচ্ছে উপরে ওপেন থাকে, মানে উপরে কোনো ইম্পারমিয়েবল লেয়ার থাকে না, উপরে থাকে সারফেস, এটা হচ্ছে আনকনফাইন্ড একুইফার। আরেকটা আছে কনফাইন্ড একুইফার। এই কনফাইন্ড একুইফার উপরে একটা কনফাইনিং লেয়ার থাকে, কনফাইন্ড একুইফার উপরে একটা কনফাইনিং লেয়ার থাকে, মানে একটা শক্ত আবরণ থাকে, একটা যদি খাঁটি বাংলায় বলি। কনফাইন্ড একুইফারের উপরে একটা কনফাইনিং লেয়ার থাকে। এই কনফাইন্ড একুইফারের সাথে সারফেসের রিলেশনটা কম, একদম আমার জিওলজিক্যাল সারফেসের রিলেশনটা কম। সারফেসের রিলেশনটা মূলত আনকনফাইন্ড একুইফারে। আচ্ছা, তাহলে বলো তো আমরা কোন জায়গা থেকে পানিটা সংগ্রহ করতে পারি? টিউবওয়েল যে আমরা দেই বা যে ওয়েল গুলা দিয়ে আমরা পানি উত্তোলন করি, আমরা কোন একুইফারটা থেকে পানি উত্তোলন করি মূলত? স্যার আনকনফাইন্ড। হ্যাঁ, মূলত আমরা আনকনফাইন্ড থেকে পানিটা উত্তোলন করি। এই আনকনফাইন্ড একুইফারের ও গ্রাউন্ড ওয়াটারের সাথে কিন্তু আবার সারফেস ওয়াটারের একটা সম্পর্ক আছে। আচ্ছা, আমরা সামনে এটা দেখবো, দেখো আজকে আছে এটা। আনকনফাইন্ড একুইফার ইন্টারেক্ট উইথ সারফেস ওয়াটার স্ট্রিম। একটা জিনিস খেয়াল করে দেখো, এই হচ্ছে আমার গ্রাউন্ড ওয়াটারের ফ্লো। হ্যাঁ, এটা কিন্তু গ্রাউন্ড ওয়াটারের ফ্লো, আর এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিম অথবা একটা নালা ধরতে পারে বা নদী। মূলত গ্রাউন্ড ওয়াটার কিন্তু ফ্লো হয়ে 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 আস্তে আস্তে নদীতে যাচ্ছে, এটাও ফ্লো হয়ে আস্তে আস্তে নদীতে যাচ্ছে। ঠিক যেই সময়টাতে গ্রাউন্ড ওয়াটারের রিচার্জটা বেশি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটারের ফ্লোটা তখন এই সারফেস ওয়াটারটা কিন্তু হাইটা কিন্তু বাড়তেছে, এই ওয়াটার টেবিল হচ্ছে এটা। ঠিক আছে, ঠিক ঠিক দেখো, যখন আবার রিচার্জটা কম হচ্ছে তখন কিন্তু গ্রাউন্ড ওয়াটারের লেভেলটাও নিচে নেমে যাচ্ছে, সারফেস ওয়াটারের লেভেলটাও নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, যখন রিচার্জটা কম হচ্ছে, যদি রিচার্জ কম হয় তখন গ্রাউন্ড ওয়াটারের রিচার্জ কম হলে গ্রাউন্ড ওয়াটারের ফ্লো কমে যাবে, সারফেস ওয়াটারের টেবিলটাও তখন নিচে নেমে যাবে। তার মানে কি, সারফেস ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশনটা হয় মূলত আনকনফাইন্ড একুইফারের। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে আনকনফাইন্ড একুইফারে কিন্তু বিভিন্ন কন্টামিনেন্ট থাকতে পারে। যেমন ধরো কথার কথা আর্সেনিক। এই পানিতে যদি আর্সেনিক থাকে তাহলে আর্সেনিক কিন্তু প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত নদীতেও যাইতে পারে। নাথিং ইজ ইম্পসিবল। তুমি এখানে ধরো এ থেকে বিতে তোমার যদি গ্রাউন্ড ওয়াটারটা ফ্লো থাকে, সামহাও তোমার এখানে একটা টয়লেট ইনস্টল দিছো বা তুমি ডাম্পিং স্টেশন আছে এখানে, শহরের সমস্ত ময়লা এখানে ফেলতেছো, এই ডিস্টেন্সটা ধরো খুব কম, খুব সামান্য ডিস্টেন্স। তুমি এখানে ডাম্পিং স্টেশন, তোমার এখানে শহরের যত আবর্জনা, মেডিকেলের হ্যাজার্ডাস বিভিন্ন জিনিসপত্র এখানে তুমি ফেলতেছো, তখন কিন্তু এই জায়গাটা কন্টামিনেন্ট হয়ে যাবে। এইটা আর কি দেখাইছে সম্মত, এটা কোনো হসপিটাল বা কোনো টয়লেট টাইপের কিছু একটা, বা যেটা ময়লা আবর্জনা টাইপের কিছু দেখাইছে। তো এখান থেকে কিন্তু আস্তে 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 ডে বাই ডে কিন্তু গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু গ্রাউন্ড ওয়াটারের সাথে এই ময়লা বা তোমার হাই হ্যাজার্ডাস যে ইয়েগুলো আছে, প্যাথোজেন গুলো আছে, ওগুলো কিন্তু আস্তে 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 প্রবাহিত হবে। প্রবাহিত হইতে হইতে একটা সময় সেটা নদীতেও যাবে। যত বেশি কন্টামিনেন্ট যত বেশি হবে, ইনফিল্ট্রেশন তোমার এখানে সোর্সে যত বেশি ইন্টেন্সিটিতে তোমার ময়লা থাকবে, কন্টামিনেশনটা তত বেশি হবে। কথা বুঝতে পারছো? শেষ পর্যন্ত সেটা সারফেস ওয়াটারও পৌঁছাতে পারে। আচ্ছা, ওয়াটার স্টোরেজ ইন অ্যান একুইফার ইজ কন্ট্রোলড বাই দ্য পোরোসিটি। তাহলে পোরোসিটি জিনিসটা কি আমরা একটু জানার চেষ্টা করি। কথাটা কি, ওয়াটার স্টোরেজ ইজ ইন অ্যান একুইফার ইজ কন্ট্রোলড বাই দ্য পোরোসিটি। তোমার একটা একুইফারে কি পরিমাণ পানি স্টোর থাকবে, কি পরিমাণ পানি জমা থাকবে,
ওইটা কন্ট্রোল করে কে? পোরোসিটি। পোরোসিটির সোজা বাংলা হচ্ছে প্রত্যেকটা গ্রেইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে বা প্রত্যেকটা ধূলিকণা বা মাটির যে বিভিন্ন কণা থাকে সেই কণার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা হচ্ছে গ্রেইন, সেটা হচ্ছে পোরোসিটি। আর কণাগুলোকে বলা হয় গ্রেইন। তো যে এলাকাটাতে গ্রেইনের সাইজটা বড় সেই সব এলাকাটাতে নিশ্চয়ই মাঝখানের ফাঁকা জায়গাটা বেশি, তার মানে সেখানে পানির স্টোরেজটা বেশি। কথা কিন্তু বুঝো, একটার সাথে কিন্তু একটা রিলেশন আছে। যদি তোমার গ্রেনের সাইজটা বড় হয়, পোরোসিটি বেশি, ফাঁকা জায়গা বেশি। আবার গ্রেনের সাইজ বড় ঠিক আছে, যে তোমার গ্রেনের সাইজের ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট হয়। আমরা আসলে দেখি সামনে এটা ছবিটা আছে। পোরোসিটি ইজ এ মেজার অফ ভয়েড স্পেস ইন এ জিওলজিক্যাল ম্যাটেরিয়াল। দেখো এগুলো হচ্ছে গ্রেন, ঠিক আছে, এগুলো গ্রেন। এই যে মাঝখানের ফাঁকা জায়গাটা, এগুলো হচ্ছে পোরোসিটি, ঠিক আছে। ওয়াটার টেবিলে যদি এখানে হয় তাহলে এই ফাঁকে 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 যে পানিগুলো থাকে সেগুলো হচ্ছে ওয়াটার স্টোরেজ। তাহলে পোরোসিটি হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম, থিওরিটিক্যাল কথাবার্তা। আচ্ছা, আর এখানে কিছু তথ্য দেওয়া আছে। ক্লেতে পোরোসিটি কেমন থাকে, স্যান্ডে কেমন থাকে, গ্রাভেলে কেমন থাকে, তারপরে স্টোনে কেমন থাকে, এগুলো রকের জন্য। হ্যাঁ, দেখো এখানে যত রকি এরিয়া সেখানে পোরোসিটি কম, 15, 5, 1। গ্রানাইটের যে রক, শক্ত পাথরের যে পাহাড় টাহাড় থাকে না, ওগুলোর ভিতরে পোরোসিটি আসলে নাই বলেই চলে। আচ্ছা, হোয়াট কন্ট্রোলস দ্য ম্যাগনিটিউড অফ পোরোসিটি? পোরোসিটির ভ্যালুটা কে কন্ট্রোল করে? গ্রেন শেপ, একটু আগে আমি যেটা বললাম, গ্রেন শেপ, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, ডিগ্রি অফ কম্প্যাকশন, ডিগ্রি অফ সিমেন্টেশন। এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে পোরোসিটি কোন এলাকার কেমন থাকবে। গ্রেন শেপ, গ্রেন সাইজ, গ্রেন শেপ এন্ড প্যাকিং। গ্রেন শেপ এন্ড প্যাকিং, আর একটা হচ্ছে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। ওই যে বললাম যে তোমার ডিস্ট্রিবিউশন যদি ডিফারেন্ট হয় তাহলে পোরোসিটি ডিফারেন্ট হবে। আপনার ডিগ্রি অফ কম্প্যাকশন, ডিগ্রি অফ সিমেন্টেশন আমরা দেখি, সামনে যাই। গ্রেন প্যাক, কিউবিক প্যাকিং। যদি তোমার যদি এরকম থাকে, এটার সাথে আরেকটা যদি এই ফরম্যাটে থাকে, সেখানে পোরোসিটি কিন্তু বেশি, 47%। যদি এই ফরম্যাটে থাকে, পোরোসিটি হচ্ছে কম। এটা হচ্ছে টাইটেস্ট পসিবল প্যাকিং। দেখো একটার মাঝখানে আরেকটা দিছে, মানে কি এই যে এই জায়গাটা স্পেসটা কমে যাচ্ছে, এটার পোরোসিটিটা খুব কম। গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, দেখো ইউনিফর্ম গ্রেন সাইজ, এটার পোরোসিটি 40%। আর একটা হচ্ছে মিক্সচার অফ গ্রেন, যখন তোমার কোর্স আর ফাইন গ্রেন গুলো হচ্ছে খুব কম্প্যাক্ট থাকবে, এটারও পোরোসিটি হচ্ছে খুব কম, এটার কিন্তু বেশি। আচ্ছা, ডিগ্রি অফ কম্প্যাকশন, এটা তেমন কিছু বড় না। এটা হচ্ছে কি, যখন উপরে তোমার একটা ধরো প্রথম ম্যাটেরিয়ালস এর উপরে যদি তুমি কোনো লোড দাও, অনেক ভারী কোনো লোড দাও, তখন এটা আস্তে 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 চাপতে থাকে, নিচের মাটিগুলো আস্তে আস্তে দাবতে থাকে। অনেক বছর পরে এটা চাপতে চাপতে এটা খুব কম্প্যাক্ট হয়ে যায়, এটাকে বলে ডিগ্রি অফ কম্প্যাকশন। যেমন ধরো তোমাদের ইয়াতে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ এই টার্মটা খুব ইউজ হয়, ডিগ্রি অফ কম্প্যাকশন। একটা এই বিল্ডিং যখন আমরা তৈরি করি বা একটা স্ট্রাকচার যখন তৈরি করি, তখন একটা নির্দিষ্ট পরিমাণ লোড ক্যালকুলেশন করি ফার্স্টে আমরা। তো লোডটা যখন মাটিতে ছেড়ে দেই, অনেক বছর পরে আস্তে আস্তে নিচে চাপতে থাকে মাটি, এটার একটা লিমিট থাকে, 1/2 ইঞ্চ বা কত ইঞ্চ, 1 ইঞ্চ পর্যন্ত এটা কম্প্যাকশনটা আমরা নিতে মানে ডিজাইন করতে পারি। কিন্তু এর বেশি হয়ে গেলে আবার বিল্ডিং এ ক্র্যাক দেখা দেয়, ঠিক আছে। যাক, যেসব মাটির উপরে তোমার লোডটা হচ্ছে কম, সেটাতে হচ্ছে পোরোসিটি বেশি, কারণ ফাঁকা থাকে বেশি, কম্প্যাক্ট কম হয়। আর যেটার লোড থাকে বেশি, পোরোসিটি তখন কমে যায়, কারণ ফাঁকা জায়গা তখন কমে যায়। ডিগ্রি অফ সিমেন্টেশন, সিমেন্ট শব্দের অর্থ হচ্ছে একটার সাথে একটা বাইন্ড করা। এখন এখানে কিছু কেমিক্যাল ব্যাপার স্যাপার আছে, যে কার সাথে কার বিক্রিয়া হবে, কে কাকে কত বেশি কাছে টানবে, ঠিক আছে। সিলিকা সিমেন্ট ক্যান বি বাইন্ড মেটেরিয়াল। আচ্ছা, সিমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাইন্ড। যখন এরকম কোনো ম্যাটেরিয়ালস থাকে বা ম্যাটেরিয়ালস এর প্রপার্টিজ যদি এরকম হয়, একটা সাথে একটা খুব কাছাকাছি আনে, খুব বাইন্ড করে, ওগুলোকে বলা হয় ডিগ্রি অফ সিমেন্টেশন। ডিগ্রি অফ সিমেন্টেশন যত বেশি হবে, পোরোসিটি তত কম হবে, কারণ আস্তে আস্তে নিজের কাছে চাইবে যাবে। তারপর হচ্ছে ফাঁকা জায়গা কমে যাবে, পোরোসিটি কমে যাবে, ঠিক আছে। তাহলে স্টোরেজ গেল। এবার আসো, হোয়াট কন্ট্রোলস গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট? গ্রাউন্ড ওয়াটারের স্টোরেজ পাইলাম, তাহলে গ্রাউন্ড ওয়াটারের মুভমেন্ট কন্ট্রোল করে কে? গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ জিওলজিক ম্যাটেরিয়ালস, পোরোসিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি,
porosity and conductivity, আর 2 নাম্বার হচ্ছে energy gradients caused by water pressure and gravity. এই কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট। আমরা কিন্তু উপরের পরোসিটির উপর ডিপেন্ড করে কি গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, দুটা কিন্তু কথা কিন্তু ডিফারেন্ট। পরীক্ষায় আসলে কিন্তু প্যাচ লাগাই ফেলো না। একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট আর একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ। ওকে, এবার আসো প্রেসার। আচ্ছা, এখানে কি আছে? টাইপস অফ জিওলজিক ম্যাটেরিয়ালস পরোসিটিতে আমরা দেখলাম হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। আচ্ছা, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি তোমরা জানো? আচ্ছা, আমরা এই সামনে আসি, এটা বোধহয় আছে সামনে। ওয়াটার প্রেসার পুল ফুল আছে, দরকার নাই। ওয়াটার প্রেসার পুশেস এন্ড গ্র্যাভিটি পুলস। আচ্ছা, যখন গ্রাউন্ড ওয়াটারের কথা চিন্তা করো, গ্রাউন্ড ওয়াটার কি করে? সবসময় পুশ করতে থাকে নিচের দিকে। বুঝো, গ্রাউন্ড ওয়াটার কি করে? সবসময় পুশ করতে থাকে। পুশ করার জন্য সে নিচের দিকে প্রবাহিত হয়। আর নিচ থেকে টানে কে? গ্র্যাভিটি। আমাদের যে গ্র্যাভিটির যে শক্তি আছে, মাধ্যাকর্ষণ শক্তি, সেটা হচ্ছে সবসময় সেন্টারের দিকে টানে। The combination of these two quantities is called by hydraulic head. Hydraulic head হচ্ছে এই দুইটার কম্বিনেশন। তার মানে কি, ধরো একটা জায়গা আছে, কথার কথা টিলাগড়ে, ধরো টিলাগড়ের একটা পয়েন্ট আছে আর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে একটা পয়েন্ট আছে। টিলাগড়ের পয়েন্টের মধ্যে পুশ এবং গ্র্যাভিটির যোগফলটা দেখা গেছে যে গ্রাউন্ড ওয়াটার থেকে সারফেস লেভেল থেকে হচ্ছে কথার কথা 2 মিটার নিচে। আর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সেটা আইসে হচ্ছে সারফেস সয়েল সারফেস থেকে সেটা হচ্ছে 5 মিটার নিচে। তাহলে এবার বলো তো গ্রাউন্ড ওয়াটার কোন দিকে প্রবাহিত হবে? নিশ্চয়ই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে। এটা একটু নিচের দিকে, 5 মিটার নিচে হচ্ছে টপ লেভেল, আর হচ্ছে 2 মিটার নিচে টপ লেভেল। তাইলে উঁচু জায়গা কোনটা? যেটা 2 মিটার নিচে সেটা, মানে 5 মিটার। হ্যাঁ, মানে টিলাগড়ে যেটা আছে সেটা হচ্ছে উঁচু, মানে ওয়াটার লেভেলটা সেখানে হাই। তাহলে হাই ওয়াটার লেভেল থেকে লো ওয়াটার লেভেলের দিকেই তো প্রবাহিত হবে, তাই না? ওয়াটার মুভস ডিউ টু এ ডিফারেন্স ইন হাইড্রোলিক হেড বিটুইন টু লোকেশনস। ওকে, দেখো তাহলে এখানে পার্ট, এখানে একটা দেখছে এ, এটা হচ্ছে বি। কথার কথা, এটা টিলাগড়, এটা হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। ওয়াটার এজ হাইড্রোলিক হেড, প্রেসার এন্ড গ্র্যাভিটেশনাল এনার্জি এট লোকেশনে। আচ্ছা, ঠিক আছে, যাই, এখানে তেমন কিছু নাই। এটা তেমন কিছু নাই এখানে। তোমরা কি ইয়ার সূত্রটা পড়ছো যে বার্নালিজ ইকুয়েশনটা পড়ছো না? ওটা অনেকটা এটার সাথে রিলেটেড আছে। এখানে তেমন বলার কিছু নাই। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইখানে ডেল এইচ, the change in total head between A and B, what causes water to flow, del H equal to HA minus HB. এই del H এর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটারটা প্রবাহিত হয়। এই del H টার জন্যই হচ্ছে ওয়াটার প্রবাহিত হয়। আচ্ছা, ডাটা মিনস এটা কই গেল? আচ্ছা, hydraulic gradient between well N and B is equal to magnitude of the change total head. আচ্ছা, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে ডেল এইচটা গেল এই যে এখানে। যেমন ধরো এটার একটা ডিস্টেন্স আছে না, এ থেকে বি এর একটা ডিস্টেন্স আছে না? অথবা যদি আমি এইভাবে একটু দেখাই, হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা হচ্ছে এরকম। এই যে স্লোপটা গেছে এখানে, এটা নিচের দিকে স্লোপে গেছে, এটাকে বলা হয় হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। বা আমি যদি এইচ এ ডিভাইডেড বাই এইচ বি ডিভাইডেড এইচ এ মাইনাস এইচ বি ডিভাইডেড বাই এইচ এল দেই, এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। মানে প্রত্যেক মিটারে সে কতটুকু নিচে নামছে, প্রত্যেক মানে স্লোপটা আর কি, এক কথায়। হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা হচ্ছে মোটামুটি স্লোপটা, সোজা কথা, ঠিক আছে? A and B is equal to the magnitude of the change in total head divided the distance over which the change is occurred. আচ্ছা, ডিসটেন্সটা ডিভাইড বাই ডিসটেন্স, ডেল এলটা, ঠিক আছে? ওকে, আর তেমন কিছু নাই। The hydraulic gradient drives water flow, the pores measure resistance flow, দরকার নাই। আচ্ছা, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আছে। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কিন্তু দেখলাম আমরা, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে যে ডিফারেন্স বিটুইন টু হেড ডিভাইডেড বাই লেংথ, তাই তো? এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি? Hydraulic conductivity is a measure of sediment's ability to transmit fluid. Its magnitude is controlled by the grain size or pore size, which determines the amount of frictional resistance and the area available for flow.
হাইড্রোলিক কন্ডাক্টিভিটি হচ্ছে একটা ধর্ম, ধরো গ্রেন সাইজের একটা ধর্ম, যার জন্য এটা একটা ফ্লুইড একটা দুইটা পার্টিকেলের মাঝখান দিয়ে প্রবাহিত হয়। ধরো ধরো এটা যদি হয় একটা গ্রেন, এটা যদি হয় আরেকটা গ্রেন, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ঘটনাটা কি দাঁড়াবে যে এখানে একটা ফ্রিকশন আছে না, এখানে একটা ফ্রিকশন আছে, শুধু মাঝখানে যে ফ্লুইড গুলো আছে এগুলো নর্মালি ভালো ভেলোসিটিতে বা বেশি ভেলোসিটিতে চলে যাবে, কিন্তু দুই পাশে যে যেই সারফেসটা আছে সেই সারফেস লোয়ার ভেলোসিটিতে যাবে। তাইলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি? যখন তোমার যেই মাটিটা বা যেই সয়েলের গ্রেন সাইজটা ছোট থাকবে, গ্রেন সাইজ যত ক্ষুদ্র থাকবে, তাহলে এই যে এই স্পেসটা কম থাকবে, গ্রেন সাইজ যত ক্ষুদ্র হবে এই স্পেসটা কম হবে, তার মানে কি এখানে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আরো কম হবে। কথা কি বুঝতে পারতেছো? হাইড্রোলিক কন্ডাক্টিভিটি মানেই হচ্ছে এখানে একটা ফ্রিকশন থাকবে, যে গ্রেনের সাথে ফ্রিকশন থাকবে, ফ্রিকশনে বাধা পাবে, ফ্রিকশন কম থাকলে আরামসে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। এখন গ্রেনের সাইজ যদি ছোট থাকে তাহলে ফ্রিকশন এরিয়াটা বেশি থাকবে, ফ্রিকশন বাড়বে, তাহলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটিও কমে যাবে। কথা কি বুঝতে পারছো? দেখো, স্মল এরিয়া অ্যাভেলেবেল ফর ফ্লো, লো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। কথা কি বুঝতে পারছো এগুলা? আর যখন গ্রেন সাইজটা বড় থাকবে তখন মাঝখানের স্পেসটা বেশি থাকবে, মানে এই যে এই স্পেসটা বেশি থাকবে, এই স্পেসটা বেশি থাকা মানে হচ্ছে মাঝখানের যে ওয়াটারের যে ফ্লোটা ছিল ওটা বেশি থাকবে, তার মানে হাইড্রোলিক কন্ডাক্টিভিটিও বেশি থাকবে। তাহলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি হচ্ছে একটা প্রপার্টি, যার যে প্রপার্টিজ এর মাধ্যমে আমরা জানতে পারি যে কোন টাইপের সয়েল দিয়ে ওয়াটার কি বা যে কোনো ফ্লুইড কিভাবে প্রবাহিত হয়, এটা হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। ওকে, the amount of friction along grain boundaries depends on the surface area of the sediment. হ্যাঁ, দেখো, শুধুমাত্র আমি যে প্রথম ক্রাইটেরিয়াটা বললাম যে হাইড্রোলিক গ্রেন সাইজটা বড় হলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা বেশি হবে, ব্যাপারটা এরকম না। অনেক পার্টিকেল আছে যেগুলোর ফ্রিকশন কম, অনেক পার্টিকেল আছে যেগুলোর ফ্রিকশন বেশি। যেসব পার্টিকেলের ফ্রিকশন বেশি সেখানে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কম, আর যেসব পার্টিকেলের ফ্রিকশনটা কম সেখানে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি হচ্ছে বেশি। ওকে, means smaller pores for more friction resistance and lower ওই তো যেটা বললাম আমি, smaller grain means smaller pores, more frictional resistance and lower hydraulic conductivity. আচ্ছা, ঠিক আছে, আর তেমন কিছু নাই। ফার্স্ট এক্সপেরিমেন্ট এগুলো দরকার নেই। ওকে, ডার্সিস ল, এগুলো আছে থার্ড চ্যাপ্টার আছে এগুলো। আমি একটু শেষ করি তারপরে আমি বলতেছি। আচ্ছা, ডার্সিস ল হচ্ছে, আচ্ছা থাক, ডার্সিস ল দরকার নেই, এটা বাদ দিলাম। তো মোটামুটি আজকের ক্লাস পর্যন্ত আমার এইটুকুনি ছিল, যে অ্যাকুইফায়ার কি, গ্রাউন্ড ওয়াটার ফ্লো কে কন্ট্রোল করে, গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ কে কন্ট্রোল করে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি, গ্র্যাভিটি কি, প্রেসিপিটেশন কি, ডিসচার্জ কি, রিচার্জ কি, এইসব। তো এটা তোমাদের ওই কি, এটা ওয়াটার সাপ্লাই এন্ড ইঞ্জিনিয়ারিং যে হাফিজ এই এম এ আজিজের যে বইটা না, ওই বইটার থার্ড চ্যাপ্টার এগুলো আছে। থার্ড চ্যাপ্টারটা তোমরা পড়লে আরো কিছু নতুন জিনিস পাবা, যেমন একুয়েটার কি, একুয়ার আর কি জানি আছে, ওগুলো একটু পড়ে নিও। আমার কাছে বইটা নাই এখন, বইটা যারা কিনছো বইটা একটু পড়ে নিও। আমার লেকচার মূলত এই পর্যন্ত ছিল। আমরা আগামী লেকচার ইনশাল্লাহ টিউবওয়েল ডিজাইনে যাবো আর কি, তাইলে আমার গ্রাউন্ড ওয়াটার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের লেকচারে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার স্লাইডটা দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, একজন বলো স্লাইড, তানিম আমি স্লাইডটা দিয়ে দিব, বলো। আর পরে জানি কি বলো, পোরোসিটির কথা। পোরোসিটির প্রথমটা যেটা বুঝাইছিল এটা বুঝি নাই। কোনটা আবার বলো তো ভাই। ওই যে ইউনিফর্ম গ্রেন সাইজের আগের যেটা বুঝাইছিল এখানে মানে পোরোসিটির পার্টটা হচ্ছে ব্যাপারটা এরকম যে যখন তোমার মোট কথা গ্রাউন্ড ওয়াটার যেহেতু আমরা পড়াচ্ছি, মানে হচ্ছে সয়েলের ব্যাপার থাকবে। এখানে সয়েলের ভিতরে যে পার্টিকেল গুলো থাকে এগুলোকে বলা হয় গ্রেন। এখন এই গ্রেনের মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে পোরোসিটি। সোজা কথায় হচ্ছে এটা, দুইটা গ্রেন বা 10টা গ্রেন বা 50টা গ্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, কারণ আমরা যখন পার্টিকেল গুলো একসাথে রাখি মাঝখানে নিশ্চয়ই ছোট ফাঁকা অংশ থাকে, তাই না? ওইটা হচ্ছে পোরোসিটি। ঠিক আছে। আর স্যার পোরোসিটি বেশি হলে তো কন্ডাক্টিভিটি বেশি স্যার।
হ্যাঁ, পোরোসিটি যত বেশি বড় হবে কন্ডাক্টিভিটি বাড়বে। আর পোরোসিটি কখন বাড়বে? যখন গ্রেন সাইজ বড় হবে। ঠিক আছে, তবে হ্যাঁ, কন্ডাক্টিভিটির সাথে কিন্তু আরো কিছু সম্পর্ক আছে, শুধু পোরোসিটির সম্পর্ক না কিন্তু। কন্ডাক্টিভিটির ম্যাটেরিয়াল সাথে গুলা মানে কোন টাইপের মেটেরিয়াল সেটাও কিন্তু ডিপেন্ড করে। কিছু আছে যেমন যেটার ফিকশন কম, কিছু আছে ফিকশন বেশি। ঠিক আছে, পোরোসিটির ব্যাপারে নিয়ে যে কোশ্চেন করছিল ও কি উত্তরটা পাইছো? জি বা স্যার। আমি স্লাইডটা দিব, তোমরা দেখার পরে কোনো কোশ্চেন থাকলে পরে আমাকে রিভিউ ক্লাস নিব, আমি আবার হয়তো ক্যাম্পাস করলে তখন কথা হবে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার একটা কোয়েশ্চেন ছিল, একটা বলো। আছে স্যার স্যারের বইয়ে 8 নম্বর পেজ, তো ওইখানে স্যার জেএটির ক্ষেত্রে P2 মানে PF মানে ফিউচার যে পপুলেশনটা বের করে ওই ক্ষেত্রে P2 into 1 plus R to the power n। আচ্ছা, তুমি বোধহয় আগের ক্লাসের কথা বলতেছো নিশা, তাই না? জি তুমি বোধহয় স্যার, আগের, মানে আচ্ছা ওই আমি ক্ষেত্রে আগের, শোন, আগের ক্লাসের রিভিউ ক্লাস নিব, তো তোমরা এটা একটু স্কিপ করে রাখো, নোট নিয়ে রাখো, আমি সব দেখাই দেবো। ঠিক আছে, আজকের ক্লাসে কোনো জি কোশ্চেন স্যার। আছে কিনা? না স্যার। ঠিক আছে, বাকি আর যারা আছে তাদের কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি আর কি। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাস রুটিন অনুযায়ী হবে। আজকে তো মঙ্গলবার, নিশা তুমি আমাকে আগে একটু ফোন দিবা, আমি কোথায় থাকি বা আমি মনে হয় ঢাকা যেতে পারি, তাও আগে একটু ফোন দিবা। জি আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকো। আসসালামু আলাইকুম।